স্বাগত চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডে। আপনাদের সাথে আছি ইমদাদ হক। নিম্নমানের ইলেকট্রিক পাইপ বদলে কিনুন ভিগো ইলেকট্রিক পাইপ অ্যান্ড ফিটিংস, বৈদ্যুতিক তারকে রাখে সুরক্ষিত। আজ আমরা কথা বলবো জ্বালানি সংকটে আমাদের ব্যবসা খাত কেমন চলছে, বেসরকারি খাতে বিনিয়োগ সম্ভাবনা কেমন, সংকটগুলো কি, বেসরকারি খাত কিভাবে সমাধান করতে পারে, সরকারেরই বা করণীয় কি, এ বিষয়ে কথা বলবো। এবিসিসি এর বর্তমান প্রশাসক এবং বিকেএমই এর সাবেক প্রেসিডেন্ট ফজলুল হক আমাদের সাথে আছেন। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই যেটা বলছিলাম যে দেশে এখন উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগের ধীর গতি রয়েছে, যেমন জ্বালানি সংকট সব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বেসরকারি খাতের অবস্থা যদি আপনার কাছে জানতে চাই তাহলে কি বলবেন, কেমন চলছে? না, খুব যে ভালো চলছে না এটা তো আপনার প্রারম্ভিক বক্তৃতায় মানে এটার একটা প্রতিফলন আছে যে সব সমস্যা কাটিয়ে উঠে জ্বালানি তো একটা ধরেন সমস্যা ছিলই, মানে দীর্ঘদিন যাবত এটা একটা যে জ্বালানি আমরা যে পরিমাণ জ্বালানি বা নিয়মিত জ্বালানি চাই সেটা আমরা দীর্ঘদিন যাবত আছে, বেশ কয়েক বছর, এক্স্যাক্টলি কত বছর তাও মনে নেই, মানে 4-5 বছর তো একদম পরিষ্কার খেয়ালই আছে। সো এটা আমরা একটা মানে একটা ঘাটতির ভিতর দিয়ে যাচ্ছিলাম, কিন্তু সাম্প্রতিক সময় যেটা হয়েছে একটা টেকনিক্যাল সমস্যা টার্মিনালের, এটা আমরা জানি যে এই পরিস্থিতিটাকে আরও অনেক বেশি মানে মানে একটু জটিল করে তুলেছে। সো সব মিলিয়েই আপনি ধরেন মানে কোনো কিছুই খুব সহায়ক অবস্থায় নাই, হ্যাঁ। এবং এইটা একটা মানে আমি একটা সংকটকালীন সময় আমরা পার করছি, হ্যাঁ। তো আমরা আশা করি হয়তো সামনে ভালো হবে, বাট সে আশা ছাড়া তো আমাদের হাতে আসলে এই সংকট মোকাবেলা আমাদের খুব বেশি কিছু করণীয়। হ্যাঁ, স্বাধীনতার 50 বছরেরও বেশি সময় আমরা পার করেছি, আমাদের এখনও জ্বালানি নীতি কার্যকরভাবে করা হয়নি। এখনও আমরা বলতে গেলে যে মোর দ্যান 90% আমদানি নির্ভর জ্বালানির উপর ভর করে আমাদের ব্যবসা কারখানা, শিল্প কারখানা চালিয়ে নিচ্ছে। বাট এটার আলটিমেট সমাধান কি হওয়া উচিত? এটার আলটিমেট সমাধান হচ্ছে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া। আমি জ্বালানি বিশেষজ্ঞ না, আবার যতটুকু মানে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে বা বিশেষজ্ঞদের মতামত শুনে যেটা বুঝেছি, আমাদের খুব বেশি এই জ্বালানি নিরাপত্তা নিয়ে একটা দীর্ঘকালীন পরিকল্পনা কখনোই করা হয়নি, হ্যাঁ। এটার একটা কারণ হতেও পারে যে সরকার 5 বছর মেয়াদি, তারা মনে করে এত দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আমার কী লাভ, 5 বছর পরে তো আবার যদি অন্য কেউ ক্ষমতায় আসে, সেরকম একটা বিষয় থাকতেও পারে। কিন্তু বাট যে কোনো কারণেই হোক এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়নি। আবার অনেক সময় বলা হয় যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা চাইতে স্বল্পকালীন যেই মানে স্পট মার্কেট থেকে জ্বালানির এই বিভিন্ন জিনিস কেনা টেনা, সেইগুলোতে আবার মানে কারো কারো ব্যক্তিগত লাভের বিষয় থাকে। সো কারণ যেটাই হোক সেটা হচ্ছে ভিন্ন গবেষণার বিষয়, ভিন্ন আলোচনার বিষয়। মূল বিষয় হচ্ছে যে দীর্ঘমেয়াদী একটা জাতির যে জ্বালানি নিরাপত্তা যেটা, হ্যাঁ, যে আপনি একটা কীভাবে জ্বালানি হবে সেখান থেকে একটু কম বেশি হতে পারে, সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আমরা কোনো কাজ করি না। বিজেএমএ তাদের এক হিসেবে বলছে যে অন্তত উৎপাদন কমে গেছে 30 থেকে 45% মতো। বাস্তব অবস্থা আপনি আরো ভালো বলতে পারবেন। বাস্তব অবস্থা হচ্ছে কি, ঠিক জ্বালানি সংকটের কারণে 20% কারখানা বন্ধ হয়ে গেছে ব্যাপারটা তা না, কিন্তু এটা তো সত্যি যে সব কারখানারই উৎপাদন ব্যাহত হচ্ছে। এটা 20-30% না, আমি বলতে চাই এটা অলমোস্ট 100%। কেউ যদি এর থেকে মানে ব্যতিক্রম হন সেটা একেবারেই ব্যতিক্রম, বাট অলমোস্ট 100% কারখানাতেই এই যা গত সপ্তাহ দুয়েক মানে বেশ মানে ভালোভাবে মানে উৎপাদন বিঘ্নিত হচ্ছে। আমাদের যারা বায়ার তারা কি অন্য দেশমুখী হচ্ছে? এটা বায়ারদের আস্থাহীনতার একটা জিনিস কাজ করতে পারে, এবং সেটা হয়তো করছে, কিন্তু আমরা যদি আবার সামলে উঠি তাহলে হয়তো আর এটা কোনো ফ্যাক্টর হবে না। কিন্তু এই সংকটটা যদি দীর্ঘমেয়াদী হয়ে যায় তখন মানে বায়ারদের মানে আস্থাহীনতাটা যদি এস্টাবলিশ হয় তখন তারা কিছু অর্ডার অন্য জায়গায় সরিয়ে নিতে পারে। কিন্তু বিষয়টা এরকম না যে আজকে এখানে সংকট হয়েছে কালকে বায়ার অন্য জায়গায় চলে যাবে। মানে বায়াররা এত সহজে আসেও না, আবার এত সহজে চলেও যায় না। নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে আমরা বেসরকারি খাত পিছিয়ে। নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম আছে, হ্যাঁ। প্রথমত হচ্ছে যে নবায়নযোগ্য জ্বালানির বড় যেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে সোলার, হ্যাঁ। এখন সোলারে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সোলারের জন্য যে জায়গা দরকার, এই পর্যাপ্ত জায়গা, আপনার একটা ইন্ডাস্ট্রির জন্য যেই পরিমাণ মানে বিদ্যুৎ দরকার সেই পরিমাণ জায়গা নেই, এটা একটা সমস্যা। প্রত্যেক ইন্ডাস্ট্রির জন্য জায়গা নেই। কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে যাদের পর্যাপ্ত জায়গা আছে, তারা মানে পুরোপুরি না হলেও আংশিক একটা বড় অংশ তারা মানে নবায়নযোগ্য জ্বালানি থেকে নিতে পারে। কিন্তু আরও আছে যেটা এককালীন মানে একটা ইনভেস্টমেন্ট আছে, সেই ইনভেস্টমেন্টটা কে দেবে? এই যে দুটো জিনিস, এবং একটা টেকনিক্যাল ব্যাপার আছে। টেকনিক্যাল ব্যাপারটা বলি, সেটা হচ্ছে যে জ্বালানির আমরা যে নর্মাল যে সোলার প্যানেল, এটা থেকে আপনার যতক্ষণ সূর্যের আলো আছে ততক্ষণ পর্যন্ত আপনি
মানে জ্বালানি সংগ্রহ করতে পারবেন। কিন্তু যখন সূর্যের আলো নিভে যায় কারখানা তারপরেও চলে, অ্যাটলিস্ট 8টা পর্যন্ত যদি হয়, তো এখন 2 ঘন্টা, শীতকালে আসলে এটা 3 ঘন্টা 3.5 ঘন্টা চলে যায় আপনি মানে যেখানে সূর্যের আলো পাবেন না। তো তখন এটা স্টোর করার জন্য ব্যাটারি দরকার, সেই ব্যাটারি ম্যানেজমেন্টটা আবার অনেক জটিল, এটা আবার পরিবেশ বান্ধব না, একেবারেই পরিবেশ বান্ধব না। আবার ধরেন কিছু সচেতনতার অভাব আছে, আমি যদি বলি মানে প্রাইভেট সেক্টরে। সব মিলিয়েই আমাদের মতো দেশে এই নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে এই সোলারের যতটা ব্যবহার হওয়া উচিত ছিল এখন পর্যন্ত ততটা হয় নাই। বিনিয়োগের কথা যদি বলি, যে সরকার চাচ্ছে নতুন করে 5 বছরে কয়েক কোটি কর্মসংস্থান তৈরির একটা উদ্যোগ, সেখানে বেসরকারি খাতেরও একটা ভূমিকা থাকবে, কিন্তু বাস্তবতা বলছে যে আপনারা ব্যবসায়ীরাই খানিকটা সংকটে রয়েছেন, সেখানে নতুন করে কর্মসংস্থান কিভাবে আসলে তৈরি হবে? একেবারে দেশের যদি প্রধানতম সমস্যা বলেন, আমি বলব সহজ সমস্যার মূলে গিয়ে ওইটা হয় যে মানে জব ক্রিয়েশন হচ্ছে না, বরং গত 2-2.5 বছরে বিভিন্ন কারণে অনেক রকম কারখানা বন্ধ হয়েছে, রাজনৈতিক কারণে বন্ধ হয়েছে, মালিকরা বিদেশে আছেন বা জেলে আছেন, এই কারণে বন্ধ হয়েছে। অর্থনৈতিক মানে ব্যবসায়িক যে সক্ষমতা, সেই সক্ষমতা তারা ঠিকমতো করতে পারে নাই, মানে প্রভাব ফেলতে পারে নাই বা প্রমাণ রাখতে পারে নাই, সেই জন্য বন্ধ হয়েছে বা উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছে। ব্যাংকিং সেক্টরে এক ধরনের অস্থিরতা, ব্যাংক আগে যেরকম একটা কারখানা বিপদে তারা গিয়ে পাশে দাঁড়াতে পারতো, এখন ব্যাংকের পাশে আপনাকে দাঁড়াতে হচ্ছে। সো ব্যাংক কীভাবে এখন আর শিল্প কারখানায় সাপোর্ট দেবে, অনেকগুলি ব্যাংকেরই এই অবস্থা। তো সব মিলিয়েই মানে বিনিয়োগ পরিস্থিতিটা মোটেও ভালো না, এবং সরকার যে পরিকল্পনা করছে পরিকল্পনাটা অত্যন্ত চমৎকার এবং এটি বাস্তবমুখী পরিকল্পনা, কিন্তু এটা অনেক চ্যালেঞ্জিং। কিন্তু বাস্তবমুখী পরিকল্পনা আপনি কিভাবে বলতে চান? যখন আমাদের ইকোনমিক জোনগুলোতে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না, সরকার ঘোষণা দিয়ে 450-র বেশি প্রতিষ্ঠানকে, শিল্প কারখানাকে গ্যাস সংযোগ দিবে না বলে দিয়েছে, সেখানে আবার পুরনো কারখানা চালুর জন্য একটা প্রণোদনাও সরকার দিচ্ছে ঘোষণা দিয়ে, তাহলে দ্বিমুখী হয়ে গেল না? আমি পরিকল্পনা বলছি যে লক্ষ্যমাত্রা যেটা, যে আমি আগামী 5 বছরে এতগুলো বিনিয়োগ, এটা মানে আমরা যে পরিকল্পনাটা মানে সুন্দর, বা আপনার যে উইশ, যদি আমি পরিকল্পনা না বলি, আপনার যে উইশটা খুবই সুন্দর, কিন্তু এটা এখন বাস্তবায়নযোগ্য কিনা বর্তমান পরিস্থিতিতে এটা অত্যন্ত চ্যালেঞ্জিং মনে হচ্ছে। এবং সরকারের জন্য বিষয়টা অনেকটা কিছু কিছু জায়গায় খুবই মানে এটা সুরাহা করাটা অনেক জটিল হয়ে পড়েছে। যেমন ধরেন আপনার ব্যাংক ইন্টারেস্ট রেট অনেক হাই এখন, হ্যাঁ, তো এরকম একটা কঠিন বৈশ্বিক পরিস্থিতিতে মানে, আর এই সংকট কিন্তু বাংলাদেশে না, সারা বিশ্বেই এক ধরনের একটা অর্থনৈতিক স্লোডাউন আছে, যুদ্ধ সব কিছু মিলিয়ে, তেলের দাম, যুদ্ধ থেকে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। সো এরকম সময়ে আপনার যে বিনিয়োগের যেই একটা মানে সচলতা রাখার জন্য ব্যাংক ইন্টারেস্টটা কম থাকাটা অত্যন্ত জরুরি, কারণ হাই ইন্টারেস্ট নিয়ে এইরকম মার্কেটে আপনি ওই মুনাফা করতে পারবেন না যে মুনাফা দিয়ে আপনি 15-16% ব্যাংক ইন্টারেস্টকে কাভার দিতে পারবেন। কিন্তু আবার মুশকিল হচ্ছে যে আমাদের এখন ইনফ্লেশন অনেক হাই। এখন ইনফ্লেশন মানে কন্ট্রোল করার জন্য ভেরি বেসিক ফর্মুলা হচ্ছে আপনি মুদ্রা সরবরাহ কমাবেন, রেট অফ ইন্টারেস্ট বাড়াবেন। এটা খুবই একদম বেসিক থিওরি অফ দি ইকোনমি। সো এইখানে একেবারে টোটালি একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার যে আপনি ইন্টারেস্ট রেট কমাতে পারছেন না বিকজ অফ ইনফ্লেশন, আবার ইন্টারেস্ট রেট কমানো দরকার টু অ্যাট্রাক্ট দ্য নিউ ইনভেস্টমেন্ট। সো এই জায়গাটা সরকার হয়তো খুব ভালোভাবেই ওয়াকিফাল আছেন, এবং আমার ধারণা এই যে গত কয়েকদিন আগে নীতি সুদ হার যে 0.5% কমিয়েছে, সেটা হয়তো এটার ভিতরে একটা ব্যালেন্স আনার চেষ্টা। এটি শেষ কথা নাই, 0.5% ইজ নট দ্যাট মাচ সিগনিফিক্যান্ট, এখনকার সময় এটা আরও অনেক কমাতে হবে। কিন্তু সরকারের পক্ষে হয়তো একবারে এত কমানোটা আপনি মানে যদি আপনি মূল্যস্ফীতির ব্যাপারটা মাথায় রাখেন, তাহলে আবার বড় রকমভাবে যদি কমিয়ে দেন সেটা আবার মূল্যস্ফীতি থেকে ইম্প্যাক্ট করতে পারে। তো একটু জটিল অবস্থায় আছে। তা আমার মনে হয় যে আরও কিছুদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে। অন্তর্বর্তী সরকার বেসরকারি খাতের সঙ্গে কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়াই তাদের সময়টা পার করেছে, ফলে বেসরকারি খাতের সংকটটা আরও বেড়েছে। এখন রাজনৈতিক বাস্তবতায় কঠিন একটা সমীকরণ নিয়েই নতুন সরকারকে যাত্রা শুরু করতে হলো। 6 মাস পার হয়ে গেছে। এখন এই সময়গুলোতে কি দেখলেন যে বেসরকারি খাতের সাথে সরকারের নীতির বাস্তবায়নের ক্ষেত্রে আলাপ আলোচনা কত দূর? আলাপ আলোচনাটা মানে অনেক উন্নত, কোনো সন্দেহ নেই, অ্যাটলিস্ট ডোর ইজ ওপেন। হ্যাঁ, অন্তর্বর্তী সরকার যেটা করেছে সেটার মানে তারা হয়তো অনেক বেশি জ্ঞানী গুণী, ভাই আমাদের জ্ঞান অত্যন্ত সীমিত, আমাদের বোঝার কোনো উপায় হয় নাই। এই প্রায় তাদের 18 মাস সময় আমরা ওই সূত্রে বের করতে পারি নাই যে কেন আমরা অচ্ছুত হয়ে গেলাম। এবং আমাদের যে বেসরকারি খাতের যে প্রতিনিধি ছিল তার কাছেও আমাদের খুব একটা অ্যাক্সেস ছিল না, আপনি আলাপ করলেই জানবেন। হ্যাঁ, তো আমি তো কোনো চেম্বার বা অ্যাসোসিয়েশনের দায়িত্বে ছিলাম না, বাট আমি আমার বন্ধুবান্ধবের কাছ থেকে জানি যে ওইখানেও মানে
উই আর নট দ্যাট মাচ ওয়েলকাম, হ্যাঁ, এবং বিভিন্ন রকম পলিসি হয়েছে, বিভিন্ন রকম মানে সিদ্ধান্ত হয়েছে যেখানে বেসরকারি খাতের কোনো রকম কোনো পার্টিসিপেশন ছিল না, এবং তাদের বিহেভিয়ার প্যাটার্নে মনে হয়েছে যে বেসরকারি খাত পুরোটাই চোর, ডাকাত, বদমাশ, দেশদ্রোহী, রাষ্ট্রবিরোধী, ওনারাই একমাত্র দেশপ্রেমিক, আমরা সব হলাম মানে ওনাদের একদম পুরো উল্টাটা। এখন ওনারা কে কী করেছে সেই কাহিনীও আমরা এখন মানে দিনে দিনে জানতে পারছি। সো এই জায়গাটায় ধরেন অন্তর্বর্তী সরকারের যে দায়িত্ব ছিল একটা পুনর্গঠনের, একটা একটা দীর্ঘদিনের মানে আপনি স্বৈরশাসন বলেন, যেটাই বলেন, আমরা যেভাবে সমালোচনা করি, তারপরে যে পুনর্গঠনের যে দায়িত্বটা অন্তর্বর্তী সরকারের ছিল, তারা কিন্তু 18 মাস সময় নিয়েছে, তারা কিন্তু 3 মাসের জন্য আসে নাই। সো আমরা সেরকম কোনো পুনর্গঠনের উদ্যোগ দেখি নাই, কিছু কমিশন গঠন ছাড়া অ্যাটলিস্ট আমার কাছে দৃশ্যমান কিছু হয় নাই। সেই কমিশন দিয়েও কোনো কমিশনের কিন্তু কোনো রেজাল্টও নাই। কারণ সেই কমিশন কি মানে কোনো রেজাল্টের জন্য করা হয়েছে না ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য করা হয়েছে, সেটাও একটা বিরাট প্রশ্নবোধক জায়গা। যাই হোক, আপনার মূল কথায় আসি, যে এর ফলে হয়েছে কি, যে এই যে অন্তর্বর্তী সরকারের এই চরম অবহেলার কারণে পরিস্থিতিটা আরও অনেক বেশি মানে ঘোলাটে হয়েছে, জটিল হয়েছে। এবং এই সরকারের একটা ভালো দিক যে মাননীয় প্রধানমন্ত্রী মানে দায়িত্ব নেওয়ার অনেক আগেই, যখন উনি নির্বাচনও করেন নাই, তখন হয়তো আমরা অনুমান করতাম উনি নেক্সট প্রধানমন্ত্রী। জানুয়ারির প্রথম সপ্তাহেই উনি আমাদের সঙ্গে বৈঠক করেছেন। আর ঠিক ওইটা কিন্তু ছিল, আমরা গিয়েছিলাম যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার প্রতি শোক জানাতে, তার প্রতি সহমর্মিতা জানাতে, কিন্তু উনি আমাদের সঙ্গে মানে জোর করে বসিয়ে রেখে প্রায় 3 ঘন্টা আলোচনা করেছেন, আমাদের বক্তব্য শুনেছেন, ওনার আইডিয়া আমাদের সঙ্গে শেয়ার করেছেন। সো দ্যাট ওয়াজ এ ভেরি মানে গুড সিগন্যাল যে দিস গভর্নমেন্ট ইজ গোয়িং টু বি টোটালি ডিফারেন্ট দেন ইন্টারিম। তো এবং এর প্রতিফলন আমরা পরবর্তী সময় দেখেছি। প্রতিফলন 6 মাসে কি দেখলেন? গত 6 মাসে আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার মানে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন, বিজেপির সঙ্গে বৈঠক করেছেন, বিকেপির সঙ্গে করেছেন, এবং ব্যবসায়ীদের একটা মানে ওটা কোনো মানে আনুষ্ঠানিক প্রতিনিধি দল না, কিন্তু ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেছেন। কিন্তু এইটা আরেকটু অর্গানাইজড হলে ভালো হইতো, যে বিভিন্ন চেম্বার অ্যাসোসিয়েশন ধরে ধরে, সেক্টর ধরে ধরে আলোচনা করলে হয়তো জিনিসটা আরও একটু করা যেতে পারতো। বা যদি মানে মাননীয় প্রধানমন্ত্রী একটা মানে ব্যবসায়ী কনসাল্টিং গ্রুপও করে ঘোষণা দিয়ে, এবং একটা এজেন্ডা থাকে ওইখানে, সেটা করা দরকার। আর কিন্তু অন্যান্য মন্ত্রী যারা আছেন তাদের অ্যাটলিস্ট ডোরটা ওপেন, মানে উই ক্যান রিচ দেম। আমি যদি এখন প্রয়োজন মনে হয় যে আমি না যে কেউই মানে মানে খুব ইজিলি অর্থমন্ত্রী বলেন, বাণিজ্যমন্ত্রী বলেন, বা শিল্পমন্ত্রী, যাদের যাদের আমাদের দরকার তাদেরকে আমরা ইজিলি রিচ করতে পারছি, যেটা আমরা মানে আমাদের জন্য অন্তর্বর্তী সরকারের সময় অনেকটা দুঃস্বপ্নের মতো ছিল। সো এই জায়গাটায় ডেভেলপ করেছে, কিন্তু এই জায়গাটা ডেভেলপ করলেই তো হবে না। মানে এই জায়গাটাতে আমাদেরকে ওই যে কার্যকর করার যে বিষয়টা, সেখানে সরকারের একটা ওই যে ত্রিশঙ্কু অবস্থায় আছে, এবং সরকারের এখন হয়তো মনোযোগটা ওইখানে অনেক বেশি, যে ব্যাংকিং সেক্টরটাকে কীভাবে মানে ওয়েল স্ট্রাকচার করা যায়, মূল্যস্ফীতি কমানো যায়, ব্যাংক ইন্টারেস্ট কমানোর মাধ্যমে বা অন্যান্য প্রণোদনার মাধ্যমে বিনিয়োগকে কীভাবে আকৃষ্ট করা যায়। মানে এখন বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে ধরেন আমাদের দেশে মানে শিল্প কারখানায় বেশি হয়, সেবা খাতের চাইতে শিল্প কারখানার বিনিয়োগটা বেশি হয়। সো এবং শিল্প কারখানার বিনিয়োগ মানে আপনার জ্বালানির, সেই জায়গাটা তো মানে বড় মানে অস্থিরতা বা সংকটের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। সো এই পরিস্থিতির উন্নতি হলে আমার মনে হয় যে যেহেতু একটা রাজনৈতিক সরকার আছে, রাজনৈতিক সরকারের প্রতিশ্রুতিতে কতটুকু আস্থা রাখা যায়, যেখানে আমরা গেল 15 বছর ধরে অন্তত শুনছি যে বিজনেসের ক্ষেত্রে সিঙ্গেল উইন্ডো চালু করা হবে, লাইসেন্সের ক্ষেত্রে যে ধরনের যে 44 থেকে 56 রকম কাগজপত্র লাগে সেগুলো লাগবে না। এই সরকারও এসে বলছে 48 ঘন্টার মধ্যে লাইসেন্স দেওয়ার ব্যবস্থা, 7 দিনের মধ্যে এই যে ব্যবসায়িক যত ধরনের চূড়ান্ত পর্যায়ের লাইসেন্স, জটিল বিষয়গুলো সেগুলো যেন ব্যবসায়ীরা পান। এগুলো কি শুধু প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ থাকছে না? এইটা এখন পর্যন্ত এটা প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ বলেই আমার কাছে মনে হচ্ছে। বাট আমি দায়টা পুরোপুরি সরকারকে দিতে চাচ্ছি না। সরকার অবশ্য অংশ, যেটা রাজনৈতিক অংশ দিতে চাচ্ছি না, তাদের সদিচ্ছার কোনো অভাব নাই। বাজেটে, বিশেষ করে বাজেটে খুবই পরিষ্কারভাবে বলা হয়েছে 7 দিনের ভিতরে সমস্ত লাইসেন্স হবে। বাট এটার প্র্যাকটিক্যালি যারা এগুলি ইমপ্লিমেন্ট করেন, যে আমলাতন্ত্র, তাদের ভিতরে তাদের মন মানসিকতার কোনো পরিবর্তন অ্যাটলিস্ট এখন পর্যন্ত আমার কাছে প্রতীয়মান হয় নাই। হ্যাঁ, আমার কাছে এখন পর্যন্ত প্রতীয়মান হয় নাই। এবং এই মন মানসিকতার পরিবর্তন যতক্ষণ না হবে, এইখানে রাজনৈতিক সদিচ্ছা থাকলেই শুধু হবে না, রাজনৈতিক নেতৃত্বের একটা কঠোর ফলো আপ লাগবে, কঠোর জবাবদিহিতা, আমলাতন্ত্রকে কঠোর জবাবদিহিতার আওতায় আনতে হবে। যে এই যে 7 দিন যে কমিটমেন্টটা মানে রাষ্ট্রীয়ভাবে করা হয়েছে, মানে এটা টোটাল
পলিটিক্যাল যে সিস্টেম, সেই সিস্টেম থেকেই কমিটমেন্টটা করা হয়েছে, সেটা ডেলিভারি করার দায়িত্ব কিন্তু হচ্ছে আমলাতন্ত্রের। তারা তাদের সেই আগের মতোই মানে বিভিন্ন অজুহাতের কোনো শেষ নাই, মানে তারা বলবে অটোমেশন হয়েছে, কিন্তু অটোমেশনে যিনি ক্লিক করবেন ওনার আজকে পাসওয়ার্ড নাই, কালকে উনি অনুপস্থিত, পরশুদিন ওনার মানে ওইটা সমস্যা, তারপরে উনি আজকে বদলি হয়ে গেছেন। মানে মানে অভিযোগের কোনো পরিস্থিতির বাস্তবে এই ডেলিভারির ক্ষেত্রে সেইখানে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয় না। ফজলুল হক, এর দায়ভার কি আপনারা ব্যবসায়ী সম্প্রদায় নেবেন না? যেখানে ভারতের মতো আমাদের প্রতিবেশী দেশ, সেখানে ব্যবসায়ীরা অনেকাংশে তাদের ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতের ক্ষেত্রে বিরোধী দলের চেয়েও কঠিন একটা ভূমিকা পালন করে। এফবিসিসিআইয়ের মতো শীর্ষ সংগঠন যেটি, সেখানে আমাদের ব্যবসায়ীদের যখন প্রধানমন্ত্রী ডাকেন তখন আপনারা শুধু নীতি প্রণোদনা, আমদানি রপ্তানিতে নানা ধরনের সুযোগ সুবিধা এই আলোচনাতেই সীমাবদ্ধ থাকেন, আমাদের অভিজ্ঞতা বলছে। তাহলে এর দায়ভার ব্যবসায়ীরা কীভাবে এড়াতে পারে? ব্যবসায়ীরা, আপনি ভালো কথা বলেছেন যে ব্যবসায়ীদেরও দায়ভার আছে। এখন দায়ভারটা হলো যে আমরা আরও উচ্চকণ্ঠ হতে চাই। হ্যাঁ, তো আমরা শুরুতেই, আপনি প্রথম দিনে বিপ্লব না করে, ধরেন সরকারের মানে বয়স হয়েছে 6 মাস, বাজেট ঘোষণা হয়েছে মাস 2 হলো। সো এখন আমরা যেটা দেখছি, মানে পরিস্থিতির যদি কোনো উন্নতি না হয়, অবশ্যই মানে মানে আপনার ব্যবসায়ীরা সোচ্চার হবে। এবং ব্যবসায়ীদের যে শীর্ষ সংগঠন বলছেন এফবিসিসিআই, আমি যেটার মানে কি বলে প্রশাসক হিসেবে একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এসেছি। আমার মূল কাজ কিন্তু নির্বাচন করা। হ্যাঁ, সো ব্যবসায়ীদের যে অ্যাপেক্স বডি, যেটা প্রধানতম সংগঠন এফবিসিসিআই, আজকে 2 বছর যাবৎ প্রতিনিধিত্বহীন। আমি আজকে হয়তো প্রতিনিধি আছি, কিন্তু আমার মূল এজেন্ডা কিন্তু নির্বাচন করা। আমাকে ওইখানেই সময় দিতে হচ্ছে। বাট এখন কিন্তু আমার কোনো ওইভাবে পরিচালনা পর্ষদ নাই যে সবাই করে। একটা সহায়ক কমিটি করা হয়েছে, সেই কমিটি আমরা এখনো মিটিং করিনি, কিন্তু আমি চেষ্টা করব এই নির্বাচনী দায়িত্বের পাশাপাশি যতটুকু করা যায় সময় এবং মানে আমার যে ম্যান্ডেট, এই ম্যান্ডেট যতটুকু অ্যালাউ করে সেই বিষয়গুলো আনার জন্য। কিন্তু আমি আবারও ওই আমলাতন্ত্রের দিকে একটু দিতে চাই যে তাদের মন মানসিকতা যদি পরিবর্তন আপনি না করতে পারেন, ওই জায়গায় যদি সংস্কার করতে না পারেন, এই শুধুমাত্র ওই ঘোষণা দিয়ে 48 ঘন্টা 7 দিন সিঙ্গেল উইন্ডো, এগুলিতে কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি যারা ইমপ্লিমেন্টিং পার্সোনালিটিস, তাদের মন মানসিকতা পরিবর্তন না হয়, তাদের আন্তরিকতার যে ঘাটতি সেইখানে পরিবর্তন না হয়। এটা আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কথাই থাকবে। আমরা কিন্তু আমলাতন্ত্রের অথরিটি না, আমরা ভয়েস রেজ করতে পারবো, একটা হাউকাউ করতে পারবো, আপনাদের ডেকে 2 দিন প্রেস কনফারেন্স করতে পারি। কিন্তু তাদের যারা অথরিটি, পলিটিক্যাল মানে ফোর্স যেটা, যারা ক্ষমতায় আছেন, তারা যদি তাদেরকে জবাবদিহিতার আওতায় না নিয়ে আসতে পারেন, তাহলে পরিস্থিতির উন্নতি হবে না। এফবিসিসিআইয়ের অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করছেন, সরকারের সাথে আপনার একটা ভালো যোগাযোগও থাকার কথা। আর দেশ যে সংকটের মধ্যে বিনিয়োগ পরিস্থিতি কঠিন একটা সময় পার করছে, আপনার বক্তব্যের মধ্য দিয়েও যেটা ফুটে উঠেছে আর বাস্তবতাও সেটাই বলছে। এমন অবস্থায় সরকারকে কি পরামর্শ দেবেন? আমি আগেই বললাম, আমার মূল কাজ হচ্ছে নির্বাচন করা। হ্যাঁ, সেইটি আমার মূল ম্যান্ডেট। তত্ত্বাবধায়ক সরকার যেরকম করে রুটিন কাজ করা, তো এর বাইরেও যেহেতু আমি একজন ব্যবসায়ী এবং ব্যবসায়ী সমাজে আমার কাছে একটা মানে দীর্ঘদিন মানে সরকারি কর্মকর্তা, প্রশাসনের দায়িত্ব পালন করার পরে আমি এসেছি ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে। সো আমার কাছে তাদের প্রত্যাশাটাও বেশি। ওই প্রত্যাশাটাও আমি যখন যতটুকু সুযোগ পাই আমার এই পরিধির ভিতরে অবশ্যই পালন করার চেষ্টা করব, এবং সরকারকে এই ব্যাপারে অ্যাটলিস্ট সচেতন করার চেষ্টা করব যে তাদের মানে পলিটিক্যাল পার্ট অফ দ্য গভর্নমেন্ট, মানে আরেকটা পার্ট হচ্ছে যে মানে ব্যুরোক্রেসি, পলিটিক্যাল পার্টকে সচেতন করার চেষ্টা করব আমি, যে তারা যদি এই ব্যুরোক্রেসি পার্টকে জবাবদিহিতার আওতায় না আনতে পারে, তাদের মন মানসিকতার পরিবর্তন আনতে না পারে, তাহলে তাদের যে গুড উইশগুলো সেগুলো কিন্তু বাস্তবায়ন হবে না। ফলে আলটিমেট দায়টা কিন্তু আবার তখন ওই পলিটিক্যাল পার্ট অফ দ্য গভর্নমেন্টের উপর গিয়ে তখন পড়বে। ফজলুল হক, অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডে আজকের আয়োজন এটুকুই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।